আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিওতে কথা বলবো। আমার আজকের টপিক হচ্ছে গ্রামীণ ফোন ভার্সেস গ্রামীণ ফোন এমপ্লয়ি। গ্রামীণ ফোন ভার্সেস গ্রামীণ ফোন এক্স এমপ্লয়ীদের মধ্যে অনেক ডিসপিউটের মধ্যে সবচেয়ে বড় ডিসপিউট হচ্ছে 5% ডিসপিউট। এটা যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি, অনেকেই দেখেছেন যে গ্রামীণ ফোনের সাথে গ্রামীণ ফোনের অফিসের সামনে, বিভিন্ন অফিসের সামনে, প্রেস ক্লাবের সামনে আন্দোলন হচ্ছে। এইটা হচ্ছে একটা পার্ট। আমি আজকে অন্য একটা পার্টের কথা বলবো, যেটা লিগেল ব্যাটেল, আইনি লড়াই চলছে গ্রামীণ ফোনের সাথে। আজকে প্রায় 3 বছর হয়ে গেল এই 5% ইস্যুতেই। এটা একটা বড় গল্প, আমি ছোট করে বলার চেষ্টা করছি যে সবাই বোঝার জন্য, যে আমরা গ্রামীণ ফোনে যারা কাজ করতাম 2010 সাল থেকে 5%-এর একটা টাকা পাওয়ার কথা, লভ্যাংশের 5% তার এমপ্লয়ীদের মধ্যে ভাগ করে দেওয়ার কথা অ্যাজ পার ল, লেবার ল, সেটা গ্রামীণ ফোন করে নাই। তো গ্রামীণ ফোন করে নাই বললে ভুল হবে, গ্রামীণ ফোন করেছে, কিন্তু সেটা 5 বছর পরে 2015 সালে। ইন দ্য মিন টাইম এই 5 বছর তারা একটা রিট করে সরকারের এগেনস্টে, যে গ্যাজেটের আওতায় গ্রামীণ ফোনের এই টাকাটা দেওয়ার কথা, এমপ্লয়ীদের সাথে শেয়ার করার কথা, সেই আইনটাকে তারা চ্যালেঞ্জ করছিল। তো চ্যালেঞ্জ করার এক পর্যায়ে কোর্টে তারা নিজেরাই আবেদন করে আমাদের গ্রামীণ ফোনের ভিতরে ইন্টারনাল এমপ্লয়ীদের আন্দোলনের ফলে, যে আমি আসল টাকাটা দিয়ে দিতে চাই, তুমি আমাকে ইন্টারেস্টটা মওকুফ করো। তো তৎকালীন হাইকোর্ট বেঞ্চ তাদেরকে জানায় যে তোমরা আসল টাকাটা দিয়ে আসো, পরবর্তীতে ইন্টারেস্টের টাকাটা কি হবে আমরা কোর্ট ডিসাইড করব। ভ্যাকেশনের পর তখন কোর্ট বন্ধ হয়ে যায়। তো তখন আসল টাকাটা আমাদেরকে দেয়, তখন আমাদের কাছ থেকে জোর করে একটা আন্ডারটেক রাখা হয় যে আমরা ইন্টারেস্টের টাকাটা ছেড়ে দিয়েছি। এটা খুবই আইনের চোখে এটা খুবই একটা বাজে কাজ, এবং এটা ইলিগেল, লিগেলি ভয়েড বলা হয়। আমি আইনের ছাত্র না, তারপরেও মামলা পরিচালনা করতে যে অনেকগুলো টার্ম আমরা শিখেছি। তো 11 বছর ঘুমিয়ে থাকার পর গ্রামীণ ফোন 11 বছরের মধ্যে অনেক ছাঁটাই করেছে, এমপ্লয়ীদের সাথে তার রিলেশন খারাপ হয়েছে। যে এমপ্লয়ীদের জন্য গ্রামীণ ফোন আজকে গ্রামীণ ফোন হয়েছে, তাদের সাথে ডিসপিউট তৈরি করা শুরু হলো। একটা সময় পর আমার সাথে শুরু হলো। আমি গ্রামীণ ফোনের দুইবার পিপুল কাউন্সিলের প্রতিনিধি নির্বাচিত হই এমপ্লয়ীদের সরাসরি ভোটে, এবং আমি একটি ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি অনেক দিন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে গ্রামীণ ফোন একটি আউটসোর্সিং করার প্ল্যান করে, প্রায় 600 মানুষের জব খাওয়ার জন্য উঠে পড়ে লাগে, যেটা আমারই ডিপার্টমেন্ট ছিল, এবং আমি এই ডিপার্টমেন্ট থেকেই নির্বাচিত প্রতিনিধি ছিলাম। তো আমি এমপ্লয়ীদের পক্ষে কথা বলা শুরু করলে আন্দোলন শুরু করি। প্রায় 6 মাস আন্দোলনের পর গ্রামীণ ফোন এই প্রজেক্ট থেকে পিছু হটতে বাধ্য হয়। সেইটারই কারণে আমার সাথে ডিসপিউট তৈরি হয়, এবং একটা পর্যায়ে আমাকে টার্মিনেট করা হয়। আমি টার্মিনেশনের এগেইনস্টে মামলা করি, যা এখন সাব জুডিস হিসেবে মামলা হাইকোর্টে চলমান রয়েছে। করছি সেই মামলাতেও আমরা জিতবো, আমি জিতবো। তো এখন এই 5%-এর যে মামলাটা, 11 বছর পর আমরা এমপ্লয়িরা মিলে আমার উদ্যোগে মামলাটা আবার পুনরুজ্জীবিত করি, এবং গত 2023 সালের 9 মার্চ মামলাটি শুনানি হওয়ার কথা ছিল। গ্রামীণ ফোন তার 3 দিন আগে কোনো উপায়ন্তর না দেখে মামলাটি নন প্রসিকিউশন করে, অর্থাৎ মামলাটি ছেড়ে দিয়ে আসে, উঠিয়ে ফেলে। তো তথাপি আমাদের পাওনা টাকাটা তাদের দিয়ে দেওয়ার কথা, যেহেতু সে আইন মেনে নিয়েছে। 2010 সালের টাকা 2015 সালে দিয়েছে, তার জন্য তার যে পেনাল্টি অ্যামাউন্ট হয়েছে সেটা আমাদের পাওনা, লিগেলি পাওনা, সেটা সে দেয় নাই। আমরা তাকে উকিল নোটিশ পাঠিয়েছিলাম, কিন্তু উকিল নোটিশের কোনো সাড়া না পেয়ে আমরা লেবার কোর্টে মামলা করি। সেই মামলাগুলো গ্রামীণ ফোন সময় ক্ষেপণ করে লাস্টে আবেদন করে যে আমরা টাকা পাই না মর্মে আবেদন করে লেবার কোর্টে। লেবার কোর্টের বিচারক দুই পক্ষের কথা শুনে একটা ইন্টারিম রায় দেয়, যেটা আমাদের পক্ষে গেছে, টাকাটা আমরা পাই। গ্রামীণ ফোন আবার ক্ষুব্ধ হয়ে হাইকোর্টে এই মামলাগুলো স্টে করানোর ব্যবস্থা করে। সেটাও আমরা পার্টিসিপেট করি, লিভ টু আপিল থেকে শুরু করে হাইকোর্টে। এখন হাইকোর্টে গ্রামীণ ফোন 10টা টাইম পিটিশন দিয়ে সময় নিয়েছে, 10 বার। 11 বারের মাথায় এসে বিচারক রিটায়ারমেন্টে গেছেন। 9 তারিখ পর্যন্ত ওনার অফিস ছিল। 9 তারিখের পরে হয়তো কোর্টটা রিসাফল হবে, অথবা নতুন কোনো কোর্টে আমরা
যাব। তো আজকে যে টপিকে কথা বলবো, এই মামলাগুলোর বাইরে গ্রামীণফোন আরেকটি নতুন করে রিট করে, সেই সেম রিট, যে রিটটা এখন পার্ক করা আছে, তারা নন প্রসিকিউশন করেছিল, যে নতুন করে আবার সেই পুরনো আইন বাতিল চেয়ে সরকারের এগেনস্টে রিট করেছে এবং সাথে লেজুর লাগিয়েছে যে পেনাল্টি অ্যামাউন্ট যেটা আইনে বলা আছে সেটা যদি সরল হিসেবে হয়, চক্রবৃদ্ধি না হয়, সেই আবেদন তারা করেছে। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিপির টাকা আছে, জিপি বিভিন্ন ভাবে ম্যানিপুলেশন করার চেষ্টা করছে, সময় ক্ষেপণ করার চেষ্টা করছে। বাংলাদেশের সবচেয়ে বড় বড় উকিলদের ধরে, আমরা বললে বিশ্বাস করেন কিনা জানি না, যে গ্রামীণফোনের মামলা যেদিন যে কোর্টে থাকে অন্য কোনো মামলা পরিচালনা করা সম্ভব হয় না। কারণ বাংলাদেশের হাইকোর্টের যত উকিল, বড় বড় উকিল, নাম করা উকিল, যাদেরকে বাংলাদেশের মানুষ সবাই চেনে, সবাই হাজির হয়, জুনিয়র থেকে সিনিয়র সবাই। মানে গ্রামীণফোনের বিপক্ষে মামলা পরিচালনা করার জন্য উকিল খুঁজে পাওয়াও খুব কষ্টসাধ্য। তথাপি আমরা সকল মামলায় আমরা জয়লাভ করেছি এবং কিছু কিছু মামলা জিপির যেগুলো কোর্ট নিজে থেকে বাতিল করেছে। তো আমরা এইবারের এই রিটেও আমরা পার্টিসিপেট করব, অ্যাডেড পার্টি হয়ে মামলা লড়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সকলের সহযোগিতা দরকার এবং সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। আপনারা জানেন, ইতিমধ্যে আমার কাছে খবর আছে যে গ্রামীণফোন বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করার জন্য, ডিভাইড এন্ড রুল করার জন্য, অলরেডি প্রপাগান্ডা চালানোর জন্য কিছু মানুষ তো সেট করেছে এবং বিশ্বাসযোগ্য মানুষ একসময় এমপ্লয়ীদের জন্য কাজ করেছে, তারা আজ গ্রামীণফোনের পক্ষে কথা বলছে। গ্রামীণফোন যেভাবে সুবিধা পায় সেভাবে তারা কাজ করতেছে। যে কথা বলতেছিলাম, যে ধৈর্যের কোনো বিকল্প নাই। গ্রামীণফোন ইতিমধ্যে আমরা যে কমিউনিকেশনটা করি, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ ছিল, সেটাও আমি চায়না থেকে আসার পর গ্রুপটা খুঁজে পাচ্ছি না। নতুন করে আমরা আবার গ্রুপ তৈরি করছি। এখন আজকেও দেখলাম যে ফিশিং কিছু আসছে, যে চেষ্টা করা হচ্ছে যে আমার এই অ্যাকাউন্টটা হ্যাক করার জন্য। তো আমরা আরেকটি গ্রুপ করে রাখবো, যাতে খুব কম সময়ের মধ্যে রিকভারি আমরা করতে পারি। আর হচ্ছে যে অর্থের যোগান একটা ইম্পর্টেন্ট, আপনারা আমাদের পাশেই থাকবেন এবং এটা শুধু আমার একার লড়াই নয়, লড়াইটা আমি শুরু করেছি, এই লড়াইটা আপনাদের সকলের। এমপ্লয়ীদেরকে, যারা আমার এক্স কলিগ ছিলেন, যারা মামলায় আমার সাথে রয়েছেন, তাদেরকে বলবো যে ধৈর্যের কোনো বিকল্প নেই। নিজেদের মধ্যে নিজেরা যদি আমরা অধৈর্য হয়ে যাই, ডিভাইড এন্ড রুলে পা দেই, তাহলে এই যে মুভমেন্ট, এই যে আইনি লড়াই, সেটা আলোর মুখ কখনোই দেখতে পারবে না। ব্যক্তি হিসেবে নয়, আপনাদের কলিগ হিসেবে, আপনাদের এক সময় অনেকে বন্ধু ছিলেন, কলিগ হিসেবে বন্ধু হয়ে গিয়েছিলেন, এখনো আছে, ভাই ব্রাদার, বড় ভাই, সবাইকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন। মামলাটা আমরা সঠিক পথে আছি, আমাদের লিগের গ্রুপও খুব স্ট্রং, আমরা খুব দ্রুতই এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।